আরএস ডিজাইনারে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল দেখতেছি। গত টিউটোরিয়ালে আমরা জাস্ট স্টার্ট করছিলাম, আজকে আমরা ধারাবাহিকভাবে আজকে থেকে আমরা টিউটোরিয়াল করব। তো এমএস ওয়ার্ডের মধ্যে আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে হোম রিবনের আন্ডারে কিছু কাজ দেখছিলাম। আজকে টোটাল হোম রিবনটা রিভিউ করব, অর্থাৎ হোম রিবনের মধ্যে থেকে কি কি কাজ করতে পারবো আমরা বা কি কি কাজ করা যায় সেগুলো আমরা দেখব। এরপরে আমরা বাকি যে ইনচার্ট রিবন আছে, ডিজাইন আছে, তারপরে লেআউট আছে, এগুলোর কাজ দেখবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমত যখন আপনি ডকুমেন্ট ওপেন করবেন, একটা ডকুমেন্ট ওপেন করলে এরকম আসবে। আর নতুন ডকুমেন্ট কিভাবে নিতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম। সেটা হচ্ছে এখানে ফাইল থেকে নিউতে গিয়ে তারপরে ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করে নিতে পারেন, অথবা কন্ট্রোল এন দিয়েও নিতে পারেন। তো নতুন একটা ডকুমেন্ট নিলেন, নেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই নতুন ডকুমেন্টটা নেওয়ার পরে এখন এখানে আপনাকে কাজ করতে হবে। কাজ করতে হলে আপনাকে প্রথমত কি করতে হয়, একটু মার্জিন টার্জিন সেট আপ করে নিতে হয়। সেটা আমরা পরে দেখবো যখন লেআউটের কাজ দেখবো। তো আজকে আমরা হোম রিবন থেকে গত ক্লাসে আমরা কাট কপি পেস্ট এগুলো দেখছিলাম। তো যদি আমরা একটু রিভিউ করি, সেটা হচ্ছে এখান থেকে কপির কাজ যেটা দেখছিলাম সেটা হচ্ছে আপনি কোনো কিছুকে যদি একাধিক করতে চান সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করার পরে এখানে কপির উপরে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল সি দেবেন, অথবা যেটা সিলেক্ট করা আছে সেটার উপরে রাইট মাউস ক্লিক করে কপির উপরে ক্লিক করবেন। এরপরে আপনি যেখানে রাখতে চান, অর্থাৎ কপিটা যেখানে রাখবেন আপনি সেখানে কার্সরটা রেখে যদি মাউস ক্লিক করে রাইট মাউস ক্লিক করে এভাবে পেস্ট করেন সেটাও পারেন, এখান থেকে পেস্ট করলেও পারেন, অথবা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেও পারেন। আর কাট করলে যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে কপি করলে এখানে থাকবে, যেখান থেকে কপি করবেন সেখানেও যাবে। আর কাট করলে যেটা হবে সেটা হচ্ছে যেখান থেকে কাট করবেন সেখান থেকে চলে যাবে, কিন্তু যেখানে আপনি পেস্ট করবেন সেখানে ওইটা হবে, অর্থাৎ কাট করাটা ওইখানে পেস্ট হয়ে যাবে। ওকে, কাট করলে পেস্ট করতে হয়, কপি করলে পেস্ট করতে হয়। কপির শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি, আর কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। ঠিক আছে, ওকে। এরপরে এখানে ফরম্যাট প্রিন্টারের কাজ দেখাইছিলাম, এটা আজকে আর এটা নিয়ে বেশি কথা বলবো না। এখন আমরা এই ফন্টের আন্ডারে যে কাজগুলো আছে আমরা সেই কাজগুলো একটু দেখি। ফন্টের মধ্যে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমরা যখন বাংলা ইংলিশ টাইপ করব তখন এখান থেকে বাংলা বা ইংলিশ বা যে কোনো, যদি আপনার কোনো রিকোয়ার্ড ফন্ট থাকে সেই ফন্টটা আপনি এখান থেকে চুজ করে দিয়ে এভাবে ফন্টটা চুজ করে দিয়ে ওকে করে দিলে, তো প্রথমত আপনাকে লেখাটাকে একটু সিলেক্ট করতে হবে যে লেখার উপরে আপনি ফন্টটা চেঞ্জ করতে চান। আর যদি ফার্স্ট টাইম আপনি শুরু করেন সেই ক্ষেত্রে একবারে ফন্ট চেঞ্জ করে নিয়ে শুরু করলে সেই ক্ষেত্রে আপনাকে আর সিলেক্ট করতে হবে না। হ্যাঁ, কারণ সিলেক্ট করবেন কেউ তখন তো কোনো লেখাই থাকবে না এখানে। তো আপনি ধরে দেন আমরা লেখাটাকে সিলেক্ট করে আসছি, এখন আমরা এখানে কালার ফন্ট করব হচ্ছে ধরেন এটা, ওকে করে দিলাম, তাহলে এই ফন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে আপনি ইন্টার দিয়ে যখন কোনো কিছু লেখা শুরু করবেন তখন এই ফন্টটাই হবে। ঠিক আছে, তো এই গেল এখান থেকে ফন্টের কাজ। আর আমরা এই যেখানে ক্লিক করে এই অপশনগুলো আনতেছি এটাকে বলা হচ্ছে কম্বো বক্স। ঠিক আছে, তো আপনি এই ফন্টের কম্বো বক্সটাতে ক্লিক করলেন, ক্লিক করে এখান থেকে ফন্ট নিয়ে আসলেন, হয়ে গেল। এরপরে এখানে বোল্ড ইটালিক আন্ডারলাইন আছে, যেটা আপনার এখানেও আছে, শর্টকাটে আপনি এখান থেকেও করতে পারেন। বোল্ড ইটালিক আন্ডারলাইন এখান থেকে করতে চাইলে সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। এরপরে এখানে আছে টেক্সট সাইজ, সেটা আপনি এখান থেকেও করতে পারবেন। এখান থেকে টেক্সট সাইজটা আপনি কত রাখতেছেন সেটা এখান থেকে এভাবে ক্লিক করে দেখাই দেবেন। এখানে 72 পর্যন্ত আছে। আপনি যদি চান যে এসে আপনি বড় করবেন সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিতে পারেন 88। ঠিক আছে, জাস্ট এক্সাম্পল। ঠিক আছে, এরপরে এখানে ইফেক্টের কিছু কাজ আছে, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। ইফেক্টের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে, প্রথম আমি ধরেন এটাকে সিলেক্ট করলাম, তার মানে যে কাজ হবে সব এটার উপরেই হবে। এখন আপনি এখান থেকে স্ট্রিক থ্রো যেটা, সেটা হচ্ছে আপনি যদি লেখার মাঝে এরকম কাটা দাগ দেখাইতে চান, যেমন ধরেন কোনো একটা প্রোডাক্টের আপনি মার্কেটিং করতেছেন, প্রোডাক্টের আগে দাম ছিল 10 টাকা, আপনি এটার উপরে 2 টাকা ছাড় দিয়ে এটাকে আপনি 8 টাকায় বিক্রি করবেন। সেই ক্ষেত্রে আগের রেটের উপরে এইভাবে একটি কাটা দাগ দিয়ে পরের প্রেজেন্ট যে রেটটা আছে সেটা আপনি যেমন 8 টাকা সেটা আপনি লিখে দিতে চান। সেই ক্ষেত্রে যদি এভাবে করতে চান তাহলে আপনি স্ট্রিক থ্রোর মাধ্যমে সেই কাজটা করতে পারেন। ঠিক আছে, আমি যদি এখন ওকে করে দিই তাহলে এটা হয়ে যাবে। আবার এটা শর্টকাটে কিন্তু এখান থেকে করতে পারবেন, এখানে ক্লিক করলে স্ট্রিক থ্রো, এখানে ক্লিক করলে আবার রিমুভ। ওকে, এরপরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে ডাবল স্ট্রিক থ্রো। আপনি যদি 2টা কাটা দাগ দেখাইতেছেন সেটা এখান থেকে দেখাইতে পারবেন, কিন্তু এখান থেকে সেটা দেখানো সম্ভব না। ওকে, তাহলে এখান থেকে ক্লিক করে ওকে করে দিলে এখানে ডাবল কাটা দাগ দেখাবে। ওকে, আবার রিমুভ করতে চাইলে আপনি এখানকার টিকটা তুলে ওকে করে দেবেন, তাহলে এখান থেকে রিমুভ হয়ে যাবে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। এটা হচ্ছে আপনার, আমি যদি একটু দেখাই, E2 প্লাস E2,
প্লাস 2ab, ধরেন এরকম আমি লিখলাম। লেখার পরে এ, এই যে দুইটা উপরের দিকে উঠবে আর এখানকার দুইটা উপরের দিকে উঠবে, উঠে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। ঠিক আছে, তো ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এখন এখান থেকে ফন্টে যাই, ফন্টে যাওয়ার পরে এখানে সাবস্ক্রিপ্ট করে দিলাম, সেই ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট হবে উপরের দিকে, দেখেন এরকম উপরের দিকে হয়ে গেছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এরকম যদি আপনি কখনো এরকম লিখতে চান সেই ক্ষেত্রে আপনি এইভাবে লিখতে পারবেন। ঠিক আছে, তারপরে এটা আপনি শর্টকাটেও করতে পারেন। শর্টকাটে করতে চাইলে আপনি এখান থেকে দেখেন, আমি যদি এটাকে সিলেক্ট করলাম শুধু 2, হ্যাঁ, এখানে দেখেন এটা মার্ক হয়ে গেছে। ঠিক আছে, তার মানে সুপারস্ক্রিপ্টের শর্টকাট হচ্ছে এটা। আপনি যদি এখানে ক্লিক করে দেন, আবার এটা আগের মতো নর্মাল, আবার এখন এই সিলেক্ট করার অবস্থায় এখানে ক্লিক করেন, তারপর আগের মতো। ওকে, এরপরে ধরেন আপনি একটা সংকেত লিখবেন সালফিউরিক অ্যাসিডের H2SO4, হ্যাঁ, SO4, সরি, H4। ঠিক আছে, এখন এই H2টা হবে নিচের দিকে। এবার আগের বার আমরা উপরের দিকে দেওয়া শিখছিলাম, এবার আমরা নিচের দিকে শিখবো। তো নিচের দিকে শিখতে চাইলে প্রথমত আমরা এখান থেকে যেটাকে নিচের দিকে নিব সেটা হচ্ছে 2। তাহলে 2টাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে ফন্টে ক্লিক করবো, ফন্টে ক্লিক করার পরে এখানে সাবস্ক্রিপ্টে ক্লিক করে দেবো। তাহলে এটা এরকম হবে, তাহলে নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, H2SO4 সালফিউরিক অ্যাসিডের সংকেত এরকম হয়ে গেল। ওকে, এটাও আপনি শর্টকাটে করতে পারেন। যেমন এখান থেকে 2টাকে আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে এই যে এইটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এটার আবার শর্টকাট আছে, দেখেন এই প্রত্যেকটা কমান্ডে কিন্তু শর্টকাট আছে। কন্ট্রোল বি, তারপরে কন্ট্রোল আই, ইটালিক, কন্ট্রোল ইউ, আন্ডারলাইন। ঠিক আছে, তারপরে স্ট্রিক থ্রো করতে চাইলে এটা এসে আপনি ওখান থেকে করবেন সরাসরি। তারপরে এখান থেকে সাবস্ক্রিপ্ট করতে চাইলে কন্ট্রোল প্লাস সমান সমান, তারপরে এখান থেকে হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাবল প্লাস। ঠিক আছে, এটা আপনি এত বড় শর্টকাট না দিয়ে সরাসরি এখান থেকে করে নেবেন। ওকে, তাহলে এখান থেকে গেল। এরপরে এখানে আছে স্মল ক্যাপ, অল ক্যাপ, তারপরে হচ্ছে হিডেন। এগুলো একটু দেখাই, এগুলো নর্মাল কাজ। যেমন আপনি সরি, আমরা এখান থেকে ফন্টে ক্লিক করবো, ফন্টে ক্লিক করার পরে এখানে স্মল ক্যাপ যদি করে দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সব লেখাগুলো ছোট হাতের হয়ে যাবে এরকম। ওকে, এরপরে আবার যদি এটা করে দিই, এরপরে অল ক্যাপ যদি দিয়ে দিই, তাহলে এরকম হবে। তারপরে এখান থেকে হিডেন করে দিলে এরকম হবে। ঠিক আছে, যেটাকে আমরা হিডেন করছিলাম আর অল ক্যাপ করছিলাম, এই টিক দুইটা তুলে আবার ওকে করে দিলে আবার আগের মতো। বোঝা গেছে? তাহলে আমরা এখানে ফন্টের আন্ডারে যে অপশনগুলো আছে এখান থেকে দেখে নিলাম। এরপর এখানে অ্যাডভান্স একটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে স্কেলিং, তারপরে স্পেসিং, নর্মাল, এগুলো এরকম থাকলেই হয়, এগুলো তেমন কাজ করতে হয় না। এটা গেল। এরপর এখান থেকে আর কিছু কাজ আছে, যেমন ধরেন আপনি এখান থেকে যে টেক্সট সাইজ বড় করলেন, আপনি চাইলে এখান থেকে ক্লিক করে এক এক বড় করতে পারেন, আবার এখান থেকে ক্লিক করে এক এক ছোট করতে পারেন। অথবা আপনি চাইলে কন্ট্রোল চেপে ধরে যদি প্লাস দেন, কন্ট্রোল চেপে ধরে প্লাস দিলে বড় হবে। ঠিক আছে, আবার কন্ট্রোল চেপে ধরে মাইনাস দিলে ছোট হবে। আমি একটু দেখাই এটার উপরে, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে প্লাস, সরি, কন্ট্রোল চেপে ধরে আপনি দেবেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট রাইট সাইড এটা, তাহলে বড় হবে। আর কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেট লেফট সাইড এটা দিবেন, তাহলে এরকম টেক্সট সাইজ এক এক করে ছোট হবে। ঠিক আছে, এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসটা আমি যদি একটু দেখাই, তাহলে এরকম হবে। টু দ্য হেডমাস্টার। ঠিক আছে, এখন এখানে টুটা যদি এরকম ছোট হাতের দিয়ে শুরু করেন আপনি, ঠিক আছে, তো টুটা আপনি ছোট হাতের দিয়ে শুরু করলেন, কিন্তু আপনার হওয়া উচিত কি টুটা বড় হাতের হওয়া উচিত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যদি এরকম লিখে বললেন, সেই ক্ষেত্রে যদি এখানে যে কেসগুলো আছে, হ্যাঁ, সেন্টেন্স কেস বলে, হ্যাঁ, তো এখান থেকে যদি আপনি চেঞ্জ কেস বলে এটা, হ্যাঁ, এখান থেকে আপনি চেঞ্জ কেস করতে পারবেন। সেটা হচ্ছে এই চেঞ্জ কেসের মাধ্যমে আপনি যেমন এই সেন্টেন্সটা লিখলেন, এখানে প্রথমত টুটা একটু বড় হাতের হওয়ার কথা ছিল, কি, হ্যাঁ, এখানে কিটা আপনি বড় হাতের লেখেন না, সেই ক্ষেত্রে আপনি ধরেন আপনার ডকুমেন্টের মধ্যে এরকম আছে যে সেন্টেন্সের শুরুতে, তো নর্মালি আমরা ধরি যে কোনো একটা সেন্টেন্সের শুরুতে হাতের লেখাটা বড় হাতে হয়। আপনি বড় হাতে না লিখলেও আপনি চাইলে চেঞ্জ কেসের মাধ্যমে এই কাজটা করতে পারেন। অর্থাৎ আপনি যতগুলো লেখা লিখবেন, লেখার মধ্যে যদি
প্রথম যে সেন্টেন্সটা, একটা সেন্টেন্সের প্রথম যে অক্ষরটা সেটা বড় হাতের করতে চান, তাহলে আপনি চেঞ্জ কেসের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, তো কিরকম, আপনার চেঞ্জ কেসে আসলাম, আসার পরে সেন্টেন্স কেস যেটা আছে এটা যদি করে দিই, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকিগুলো ছোট থাকবে। ঠিক আছে, এরপরে এখানে আরেকটি অপশন যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে লোয়ার কেস। আপনি বড় হাতে সব লিখে ফেলছেন, সমস্যা নাই, কিন্তু আপনি যদি চান যে এগুলো সব ছোট হাতের হবে, সেই ক্ষেত্রে আপনি এখানে লোয়ার কেসের উপর ক্লিক করলে সবগুলো আবার ছোট হাতের হয়ে যাবে। এরপরে আপনি যদি চান এখান থেকে সবগুলো বড় হাতের অক্ষর হবে, হ্যাঁ, এই যে আপার কেস, তাহলে সবগুলো বড় হাতের হয়ে গেল। আমি ছোট হাতের লিখছিলাম, সব বড় হাতের হয়ে গেল। ওকে, তারপরে যেটা আছে ক্যাপিটালাইজ ওয়ার্ড, এটা করলে যেটা হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকিগুলো সব ছোট হবে। এরকম এখানে যেরকম লেখা আছে ঠিক এরকম হবে, এই যে। ঠিক আছে, তারপরে এখান থেকে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে টগলে কেস। এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রথম অক্ষরটা ছোট হাতের হবে আর বাকি সব অক্ষরগুলো বড় হাতের হবে। এটা আমরা ইউজ করি না, তারপরে আপনি যদি করতে চান করতে পারেন। আমরা যেটা করবো, এখান থেকে সেন্টেন্স কেসটা ইউজ করি আমরা, তো এখান থেকে সেন্টেন্স কেসটা আমি রেখে দিলাম। এরপরে এখান থেকে যেটা আছে, টেক্সটে কিছু ইফেক্ট আছে, এগুলো আপনারা এখান থেকে চাইলে দিয়ে নিতে পারেন। এটা একটু জাস্ট দেখবেন আপনারা। এখান থেকে ধরেন আমি এই স্টাইলটা এটার উপর করে দিলাম, করে দেওয়ার পরে এটাতে আমি চাইলে এখান থেকে আউটলাইন, টেক্সটের আউটলাইনের কালারটা যদি চেঞ্জ করতে চাই সেটা এখান থেকে করতে পারি। তারপরে টেক্সটে যদি শ্যাডো দিতে চাই সেটা এখান থেকে দিতে পারি। রিফ্লেকশন দিতে চাইলে এখান থেকে দিতে পারি। গ্লো ইফেক্ট দিতে চাইলে এখান থেকে দেওয়া যাবে। তারপরে নাম্বার স্টাইল করতে চাইলে সেটাও এখান থেকে করা যাবে। ঠিক আছে, এগুলো জাস্ট একটু দেখবেন আপনারা, এটা তেমন না। আর এখান থেকে এটা তো গেল। এরপরে এখানে যেটা আছে হচ্ছে টেক্সট হাইলাইটিং কালার। আপনি যদি চান যে আপনার টেক্সটের নিচে, অর্থাৎ ফিল কালার বলি আমরা যেটাকে, এই টেক্সটের নিচে কোনো কালার করে দেবেন এরকম, তো সেই ক্ষেত্রে আপনি এই অপশনটার মাধ্যমে এই কাজটা করতে পারেন। ঠিক আছে, তো প্রথমত যেটা করবেন, আপনি টেক্সটটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে চলে আসবেন, আসার পরে কালার চুজ করবেন, কালার চুজ করে যে কালারটা আপনি দিতেছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন। আর যদি কালার না দিতে চান, মানে কালার করা আছে, আপনি কালারটা রিমুভ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে নো কালারের উপরে ক্লিক করে দেবেন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এরপরে আপনি চাইলে এখান থেকে টেক্সটে কালার করতে পারেন, যেমন ধরেন আমি টেক্সটে এই কালারটা করে দিলাম, এটা একটি ইফেক্ট দেওয়া আছে যার কারণে এখানে কালারটা শো করবে না। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ধরেন আমরা এই সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা যদি এখানে কোনো কিছু লিখে এটাকে যদি এখান থেকে কালার করতে চাই, যে কালার করে দিলাম আমি, দেখেন এখানে কালার করে দিলাম, লেখাটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে একটু বড় করে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি টেক্সটে কোনো ধরনের কালার করতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারেন। ফন্ট কালার, হ্যাঁ, ফন্টে কালার করতে চাইলে এখান থেকে যে কোনো কালার আপনি করতে পারেন। চাইলে এখানে মোর কালারের উপরে ক্লিক করে এখান থেকে কাস্টম কালার করতে পারেন। এখানে কিছু স্ট্যান্ডার্ড কালার আছে, আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। ওকে, তাহলে আমরা মোটামুটি এখানকার কাজ দেখে ফেললাম। আর এটা যেটা আছে ক্লিয়ার ফরম্যাটিং। ঠিক আছে, আপনি এখানে যত ধরনের কাজ করছেন সেইগুলা নর্মাল যেভাবে শুরু করছিলেন, ধরেন নর্মাল টেক্সট সাইজ থাকে 11, আর এখানে ক্যালিব্রি বডি থাকে ফন্ট, নর্মাল ভাবে ডিফল্ট সেই অপশনে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। ওকে, তাহলে আমরা এখান থেকে এই কাজগুলো দেখে বললাম। এরপরে আমাদের এখানে যে কাজ আছে সেটা হচ্ছে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বুলেটিং। আপনি যদি লেখায় কোনো বুলেটিং করতে চান, যেমন ধরেন আমি এখানে লিখলাম মাই ফার্স্ট ওয়ার্ক। ঠিক আছে, তারপরে এখানে লিখলাম মাই সেকেন্ড ওয়ার্ক। ওকে, তো এই দুটো জিনিস আমি লেখালাম, লেখার পরে এখানে যদি বুলেটিং করতে চাই সেক্ষেত্রে আপনি এখান থেকে ধরেন এইটা করতে চাই, করে দিলাম, এখানে ক্লিক করে নাম্বারিং করে দিলাম, এখান থেকে এইটা করতে চাই, এখান থেকে বুলেটিং করতে চাই এইভাবে, বা এখান থেকে এরকম টিকমার্ক হলো বুলেটিং করতে চাই, বা এখান থেকে এরকম অ্যারো চিহ্ন হলো বুলেটিং করতে চাই, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে নাম্বারিং ও করতে পারেন, 1 2 3, হ্যাঁ, এভাবে করতে পারেন, এবিসি দিয়ে করতে পারেন, তারপরে রোমান পদ্ধতিতে করতে পারেন, যে কোনো ভাবে আপনি করতে চাইলে এখান থেকে করতে পারেন। তারপরে এখান থেকে আপনি চাইলে এরকমও করতে পারেন। ঠিক আছে, তারপরে আপনি চাইলে এখান থেকে মানে স্টাইলটা লেখার নাম্বারিং করতে চাইলে সেই নাম্বারিং এর স্টাইলটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে
অ্যালাইন করতে পারেন এটাকে লেফট অ্যালাইন, এর হচ্ছে লেফট অ্যালাইন আছে, লেফট সাইড থেকে সমান থাকবে, আর রাইট সাইডে এলোমেলো থাকবে। তারপর এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, লেখাটা এরকম সেন্টারে চলে আসবে। তারপরে এটা হচ্ছে রাইট অ্যালাইন, লেখাটা রাইট সাইড থেকে এরকম অ্যালাইন থাকবে, আর লেফট সাইড এলোমেলো থাকলে থাকতে পারে। আর এটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইন, এটার ক্ষেত্রে যেটা হয়, আপনি ধরুন বড় কোনো একটা প্যারা লিখছেন, সেই প্যারাটা যেভাবে সাজালে সুন্দর দেখাবে আপনার কম্পিউটার সেভাবে জাস্টিফাই করে সাজাই দেবে। ঠিক আছে, আমরা নর্মালি জাস্টিফাই অ্যালাইনটাই সবচেয়ে বেশি ইউজ করি। ওকে, তারপরে এখান থেকে আমরা যদি একটু প্যারাগ্রাফের উপরে ক্লিক করি তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। লাইন স্পেসিং, এখানে জাস্টিফাই, তারপরে বডি টেক্সট এরকম থাকবে, এখানে তেমন কাজ করতে হবে। তারপরে লেফট রাইট এরকম থাকে। লাইন স্পেসিং এর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখান থেকে যে এই মাই ফার্স্ট ওয়ার্ক, এরপরে হচ্ছে মাই সেকেন্ড ওয়ার্ক, এই দুই লাইনের মধ্যে যে স্পেসিংটা অর্থাৎ যে গ্যাপটা, এই গ্যাপটা যদি আপনি কম বেশি করতে চান সেটা এখান থেকে করতে পারেন। যেমন ধরেন এখানে গ্যাপটা আছে 0.25, এটাকে আপনি 1 করে যদি ওকে করে দেন সেটা হবে এরকম। ঠিক আছে, লাইন স্পেসিং এরকম হবে। তারপরে এটাকে যদি আপনি এরকম করে দেন যে 1 না, এটাকে আমি 3 করে দেব। ওকে, তো সেই ক্ষেত্রে এই নাম্বারের পর থেকে এখান থেকে এই 1 ইঞ্চি গ্যাপিং হয়ে গেছে। এরপরে আপনি যদি চান যে এরকম হবে যে এই নাম্বারিং থেকে এই গ্যাপটা যেরকম ছিল নর্মাল ভাবে ওরকমই থাকবে, এখানে নাম করে আমরা ওকে করে দিই, নর্মাল যেরকম আছে ওরকম আছে। এরপরে আপনি যদি চান যে এই ফার্স্ট আর সেকেন্ডের যে সেন্টেন্স দুইটা, এই সেন্টেন্স দুইটার মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা একটু কম বা বেশি করবো, সেই ক্ষেত্রে এখানে মাল্টিপল করা আছে, আপনি যদি এখানে সিঙ্গেল করে দেন বা সিঙ্গেল ছিল এটাকে আমি ডাবল করে দিই তাহলে আপনি বুঝতে পারবেন এরকম এই লাইন দুইটার মাঝখানে যে গ্যাপিংটা সেটা এরকম হয়ে গেছে। এরপরে এখান থেকে বাকি যে কাজগুলো আছে এটা তেমন ইম্পর্টেন্ট না, লাইন পেজ ব্রেক এগুলো তেমন লাগে না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হইলো। এরপরে আমরা এখান থেকে শর্ট করতে চাইলে আপনি এখান থেকে শর্ট করতে পারেন প্যারাগ্রাফ, টেক্সটের ক্ষেত্রেও শর্ট করতে পারেন, ডেটের ক্ষেত্রেও শর্ট করতে পারেন, নাম্বারের ক্ষেত্রেও শর্ট করতে পারেন। আমরা কিন্তু এভাবে শর্ট করতে পারি এখান থেকে। তো শর্ট করে দিয়ে জাস্ট ওকে করে দেবেন, এখান থেকে এরকম করা যায়। এরপরে আপনি যদি চান এখান থেকে থিম কালার করতে, যেমন ধরেন আপনি এখান থেকে এই লাইনটাতে একটি কালার করতে চান, পুরোটা এই কালারটা কিন্তু পুরোটা হবে না, থিম কালার এরকম। তো এটা এরকম একটি কালার হয়ে গেল। আবার কালারটা রিমুভ করতে চাইলে আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে নো কালার করে দেবেন, তাহলে এটা চলে যাবে। এরপরে আপনি যদি চান এখানে এরকম একটু বর্ডার করতে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বর্ডার করে দিতে পারেন। ধরেন এই লাইনটাও আপনি বর্ডার আন্ডারে নিতে চান, এই দুইটা লাইন চুজ করে এভাবে বর্ডার করে দেবেন। আপনি চাইলে এখান থেকে ড্র টেবিল, অর্থাৎ টেবিল ড্র করে করে এরকম বর্ডার করতে পারেন, টেবিল ড্র করে এরকম এখানে নিয়ে এসে এটাকে আপনি ড্র করে এভাবে বড় ছোট করে এখান থেকে কাজটা করতে পারেন। আর এটাকে রিমুভ করতে চাইলে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দেবেন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এটার ক্ষেত্রেও আপনি ব্যাক স্পেস চাপটা রিমুভ হবে, অথবা আপনি এখানে চুজ করেন, সিলেক্ট করে নো বর্ডার, তাহলে এখানে আর বর্ডার শো করবে না। ওকে, তাহলে আমরা প্যারাগ্রাফের মধ্যে থেকে এই কাজগুলোও দেখলাম। এরপরে এখানে যেটা আছে হচ্ছে ফাইন্ড। এখানে যদি আমরা আসি ফাইন্ডে এসে ধরেন এখান থেকে আমরা খুঁজে বের করব হচ্ছে ওয়ার্ক, তাহলে এখানে আমরা WORK, এখানে নরমাল কম লেখা আছে যার কারণে এরকম WORK আমি টাইপ করলাম। তারপরে এখানে কিন্তু ওয়ার্ক, এই সেন্টেন্সের মধ্যে দুই জায়গায় ওয়ার্ক আছে, সেই দুই জায়গায় এরকম মার্ক হয়ে গেছে। ঠিক আছে, এরপরে ফাইন্ডের পরে যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে অ্যাডভান্স ফাইন্ড, এখানে গেলে আমরা যেটা দেখতে পারবো ফাইন্ড রিপ্লেস গো টু। ফাইন্ড করলাম আমরা ওয়ার্ক, এই ওয়ার্কের পরিবর্তে ধরেন আমাদের যেটা হবে সেটা হচ্ছে ওয়ার্কের পরিবর্তে এখানে হবে ওয়ার্কিং। তাহলে আমরা যদি এখানে লিখে দিই ওয়ার্কিং, এরপরে যদি আমরা রিপ্লেসে ক্লিক করি তাহলে দেখা যাবে প্রথমটা চেঞ্জ হয়ে গেছে। আর আমি যদি একবারে রিপ্লেস অলে ক্লিক করতাম তাহলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে ওয়ার্কিং হয়ে গেল। এরপরে গোটুর ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে পেজেও যেতে পারেন। যেমন ধরেন আপনার যদি এখানে নর্মালি আমরা এখানে স্টাইল বারে যেটা দেখতে পাচ্ছি পেজ অন আপ অন, আর অর হচ্ছে 8টা। ঠিক আছে, তো এখানে যদি আপনার একাধিক পেজ থাকতো, ধরেন 10টা পেজ থাকতো, আপনি 4 নাম্বার পেজে যাবেন, সেক্ষেত্রে পেজের উপরে ক্লিক করার পরে এখানে যদি 4 লিখে ইন্টার করতেন সেই ক্ষেত্রে আপনি 4 নাম্বার পেজে চলে যেতেন। আমরা যদি এখানে কয়েকটা পেজ বাড়াই, কন্ট্রোল চেপে ধরে ইন্টার প্রেস করলে পেজ বাড়ে। ঠিক আছে, এখন 5, 6, 7 এরকম করতে করতে আমরা 9, এই 10 পেজে আছি। ঠিক আছে, এখানে দেখেন পেজের নাম্বারও পড়ে গেছে। ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে
আমরা গো টুর মাধ্যমে এখান থেকে ধরেন এই কন্ট্রোল জি দিলাম, গো টু চলে আসলো। তো গো টুর মাধ্যমে আমরা পেজ 5-এ যাবো, এখান থেকে ইন্টার প্রেস করি, তাহলে দেখেন এখানে পেজ 5 অফ 10, হ্যাঁ 5 নাম্বার পেজে চলে আসছে। আবার এখানে সেকশনের ক্ষেত্রে যদি যাই, যেমন ধরেন আপনার এখানে সেকশন 2, এখানে অনেকগুলো সেকশন থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনার ধরেন সেকশন 2 প্রেস করলাম, তাহলে একটু 2 নাম্বার সেকশনে চলে আসছে, ঠিক আছে। এরপরে লাইন, একাধিক লাইন থাকতে পারে, সেই ক্ষেত্রে কোন লাইনে আপনি যেতে চান, হ্যাঁ এইগুলা আপনি এখান থেকে জাস্ট গোটুর মাধ্যমে যেতে পারেন। তাহলে ফাইন্ড গোটু এবং রিপ্লেস এগুলো আমরা দেখলাম এখান থেকে, হ্যাঁ ফাইন্ড গোটু রিপ্লেস এগুলো আমরা দেখলাম। এরপরে এখান থেকে যেটা আছে সিলেক্ট অল, এখানে সিলেক্ট অল এর উপরে ক্লিক করলে আপনার ডকুমেন্টের মধ্যে যতগুলা লেখা থাকবে, যতগুলো প্যারা থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এই কাজটা আপনি চাইলে এভাবে মাউস ক্লিক করে টেনে টেনেও করতে পারেন, অথবা কন্ট্রোল এর মাধ্যমেও সবগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো কন্ট্রোল এর মাধ্যমে আপনি সবগুলো সিলেক্ট করতে পারেন। আর এখান থেকে সিলেক্ট অবজেক্ট যেটা আছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো অবজেক্ট নিয়ে এখানে কাজ করবো, ইন্টারের মধ্যে যখন ঢুকবো তখন এখানে কিছু অবজেক্ট আছে, এগুলো নিয়ে যখন কাজ করব তখন আমরা এই সিলেক্ট অবজেক্ট এগুলো দেখাবো। তো আজকে মূলত আমাদের হোম রিবনের আন্ডারে যে কাজগুলো ছিল সেগুলো দেখানোর কথা ছিল। তো আমরা মোটামুটি হোম রিবনের আন্ডারে যে কাজগুলো আছে সেগুলো দেখে ফেলছি। আর এখানে নর্মালি থাকে ফরম্যাটিং যেটা, হ্যাঁ স্টাইল ফরম্যাট, এটা সবসময় নর্মাল রেখেই আমরা কাজ করি। এরপরে আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনি এখান থেকে করতে পারেন। এখানে কিছু প্রিসেট করা আছে, হ্যাঁ আমরা নর্মালে কাজ করি। ওকে, তাহলে আজকে ভিডিও এখানে শেষ করব। আমরা মূলত হোম রিবনের যে যতগুলো কাজ আছে সেগুলো মূলত দেখলাম। আগামী ক্লাসে আমরা ইনসার্ট রিবনের কাজ দেখবো। কথা হবে আপনাদের সাথে আগামী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে টাটা।